চীন আগামী বিশ্বের মোড়ল, আর তা দেখে ট্রাম্পের এখন মাথা নষ্ট। তাই তো তিনি বলছেন, আমরা কখনো ভারতকে আরেকটা চীন হতে দিব না। চীন এখন পৃথিবীর এমন এক প্রভাবশালী দেশ যারা আমেরিকাকে দেখাচ্ছে কলাগাছ। মানে চীন এখন বলছে, তুমি হালা কোন খ্যাতের মূলা, যার কিনা আইফোনটা বানাইতেও আমার এখানে আসতে হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অ্যাপল কোম্পানি আমেরিকার হলেও তাদের বেশিরভাগ প্রোডাক্ট প্রস্তুত হয় চায়নাতে। আর এটাই তাদের হ্যাডম। অর্থনৈতিক দিক থেকে শুরু করে সামরিক দিক, সব ক্ষেত্রে এখন অনেক এগিয়ে যাচ্ছে চীন। কিন্তু বেশ কিছু দশক আগেও চীন ছিল একটি দরিদ্র রাষ্ট্র, মানে গরিবের বউ সবার ভাবি আর কি। কিন্তু গত কয়েক দশকে অলৌকিকভাবে চীন নিজের ঘর সামলিয়েছে। তাকে যেন কেউ আর ভাবি না ডাকে, সেজন্য নিজেদের অর্থনীতি এত শক্তিশালী করেছে যে অনেক দেশ এখন চায়নাকে সেলাম ঠুকতে ব্যস্ত। এমনকি অনেক দেশের অর্থনীতি এখন হাঁটতে হাঁটতে হাঁপাচ্ছে। যখন হাঁটতে হাঁটতে হাঁপাচ্ছে, চীনের অর্থনীতি তখন কুত্তার মতো দৌড়াচ্ছে। আপনি কি জানেন অর্থনীতিতে চীনের এই অলৌকিক রহস্য কি? একসময়কার খুবই দরিদ্র ও পশ্চাৎপদ দেশ চীন ৭০ বছরেরও কম সময়ের মধ্যে বিশ্বের অন্যতম বৃহৎ এক অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। যে দেশ একসময় ভাত জোগাড় করতে হিমশিম খেত, সেই দেশ এখন পৃথিবীর অর্ধেক কারখানার মালিক। চীনের অভ্যন্তরীণ অস্থিরতা চলে ১৯২৭ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত। চাইনিজ ন্যাশনালিস্ট পার্টি এবং কমিউনিস্ট পার্টি অফ চায়নার মধ্যকার দ্বন্দ্বে শেষ পর্যন্ত জয়ী হয় কমিউনিস্ট পার্টি। গঠিত হয় পিপলস রিপাবলিক অফ চায়না। তখনকার কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন মাও সেতুং। তিনি ক্ষমতায় ছিলেন ১৯৪৯ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত। তার শাসনামলে চীনের অর্থনৈতিক অবস্থা ছিল বেশ ভঙ্গুর। অনেক সময় এমন অবস্থা ছিল যে দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, কিন্তু হাঁটতে গেলে লাঠি লাগে। তবে বিপ্লবের পরপরই একটি বড় পদক্ষেপ নেয় চীন, নিরক্ষরতা দূরীকরণ। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্তৃত শিক্ষা কর্মসূচির একটি শুরু হয় সেখানে। মানে বাংলাদেশের মতো আবার অটোপাস বুদ্ধিজীবী দেয়নি তারা প্রকৃত শিক্ষাটাকেই গুরুত্ব দিয়েছিল। ১৯৪৯ সালে যেখানে শিক্ষার হার ছিল মাত্র ২৮%, ২ দশকের মধ্যে তা ৭০% ছাড়িয়ে যায়। অর্থাৎ চীনের উন্নয়নের প্রথম সূত্র ছিল, মানুষকে আগে পড়তে শেখাও, তারপর কারখানা চালাও। ওই যে কথায় আছে না, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। চীন সেটা করে দেখিয়েছে। কারণ অশিক্ষিত শ্রমিক দিয়ে কারখানা চালানো যায়, কিন্তু প্রযুক্তি বানানো যায় না। জাতি শিক্ষিত না হলে তৈরি হবে শুধু বাংলাদেশের মতো ফেসবুক বিজ্ঞানী আর বুদ্ধিজীবী। শিক্ষার মতো চিকিৎসার ক্ষেত্রেও চীন দ্রুত এগোয়। বিপ্লবের পরপরই গড়ে ওঠে সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা। কারণ বাংলা সিনেমার মতো দেহ পাবা কিন্তু মন পাবা না টাইপের মার্কা মারা ডায়লগে তারা বিশ্বাসী ছিল না। তাই মন আর দেহ দুইটাই চায়নার কাছে গুরুত্বপূর্ণ ছিল। ১৯৭৮ সালে ক্ষমতায় আসেন ডিং শিওপিং। চীনের অর্থনৈতিক ইতিহাসে এই মানুষটা অদ্ভুত এক সফটওয়্যার ইনস্টল করেছিল, যার সুফল এখনও পাচ্ছে চায়না। তিনি বুঝতে পারেন পুরনো অর্থনৈতিক নীতিগুলো দিয়ে দেশ এগোবে না। তাই তিনি অর্থনীতিকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেন। বর্তমান চীনের অর্থনৈতিক বিস্ফোরণের শুরু হয় তার হাত ধরেই। তিনি চীনের বিশাল জনসংখ্যাকে বোঝা হিসেবে না দেখে সম্পদ হিসেবে দেখলেন। অন্য দেশে মানুষ বেশি হলে সমস্যা, চীনে মানুষ বেশি মানে বেশি শ্রমিক, বেশি কারখানা, বেশি উৎপাদন। এই ধারাবাহিকতায় বর্তমানে ৭৮ কোটির বেশি দক্ষ জনশক্তি রয়েছে চীনে। মানে পুরো ইউরোপকে একসাথে নিলেও এত শ্রমিক পাওয়া কঠিন। তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য চালু করেন একটি বাচ্চা কর্মসূচি, যা অনেক সময় পরিবারে এমন পরিস্থিতি তৈরি করেছিল যে একটি শিশুকে ৪ জন দাদা দাদি আর ২ জন বাবা মা মিলে রাজকীয়ভাবে বড় করত। জিয়াওপিং প্রথম পরিবর্তন আনেন কৃষি ব্যবস্থায়। কৃষকদের স্বাধীনতা দেওয়া হয় নিজের পছন্দ মতো শস্য চাষ করার, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল উৎপাদিত পণ্য খোলা বাজারে বিক্রি করতে পারত সবাই। ফলে বাজারে প্রতিযোগিতা তৈরি হয়, আর কৃষকরা ন্যায্য দাম পেতে শুরু করে। অর্থাৎ কৃষক তখন বুঝল, এখন বেশি চাষ করলে লাভ আমারই। এরপর তিনি নজর দেন ক্ষুদ্র কুটির শিল্পে। ১৯৮০ সালে ব্যক্তি বিনিয়োগের অনুমোদন দেয় চীন সরকার। রাষ্ট্রীয় কারখানা যেখানে ঘাটতি রাখত, ব্যক্তিগত কারখানা সেখানে সুযোগ নিত। ফলে বাজারে পণ্য বাড়ল, আর অর্থনীতির চাকা দ্রুত ঘুরতে শুরু করল। ডিং জিয়াওপিং পরিবর্তন আনেন ব্যাংকিং ব্যবস্থাতেও। ১৯৭৮ সালের আগে চীনে ছিল মাত্র একটি ব্যাংক, পিপলস ব্যাংক অব চায়না, যেটি একই সাথে কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যবসায়িক ব্যাংক হিসেবে কাজ করত। অর্থাৎ ব্যাংকটি ছিল ম্যানেজারও সে, ক্যাশিয়ারও সে, অডিটরও সে। সংস্কারের পরে তৈরি হয় বাণিজ্যিক ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, ট্রাস্ট এবং বীমা প্রতিষ্ঠান। ফলে অর্থনীতির গতি অনেক বাড়ে। চীনের রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ শ্রমশক্তি। আরেকটা বড় বিষয় হলো তাদের শৃঙ্খলা।
আমাদের মতো না ভাই, তাদের দেখলে মানুষ বুঝবে পরিশ্রম কি। টঙে বসে পা তুলে বিড়ি ধরানোর সময় নাই সেখানে। আর ইচ্ছামতো নিয়ম ভাঙারও কোনো উপায় নাই। আমাদের দেশে অনেক আইন থাকে যেমন শুধু বইয়ে, চীনে আইন থাকে বাস্তবে। এছাড়াও সরকার ব্যবস্থা অত্যন্ত কেন্দ্রীয় হওয়ায় সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা যায়। অর্থাৎ যেখানে অনেক দেশে একটি সেতু বানাতে 10 বছর লাগে, চীনে ততদিনে 3টা সেতু, 2টা শহর আর একটা বিমানবন্দর তৈরি হয়ে যায়। চীনের শিল্প খাত বিশাল। বিদ্যুৎ, স্টিল, সিমেন্ট, কয়লা, অটোমোবাইল প্রায় সব ক্ষেত্রেই তারা বিশ্বের শীর্ষে। এমনকি চীন একাই পৃথিবীর প্রায় 60% সিমেন্ট তৈরি করে। মানে পৃথিবীর যেখানেই কংক্রিট দেখবেন, সম্ভাবনা আছে তার কিছু অংশ চীনের। এবার একটু খুঁচায় দেখেন তো, আপনার বাড়িটাই চায়না মাল দিয়ে তৈরি নাকি? আজকের চীনকে অনেক সময় মনে হয় যেন একটি বিশাল পরীক্ষাগার, যেখানে ভবিষ্যতের প্রযুক্তি বাস্তবে পরীক্ষা হচ্ছে। উদাহরণ হিসেবে ধরুন তাদের ট্রেন। চীনের ট্রেনগুলো ঘন্টায় 300 থেকে 350 কিলোমিটার গতিতে ছুটে যায়, আর আমাদের দেশের ট্রেনে চড়লে টানা 12 ঘন্টা ঘুমের সূচক। কিছু শহরের দূরত্ব এত দ্রুত পার হয়েছে, অনেক সময় বিমানের সাথে প্রতিযোগিতা চলে। আবার এমন শহরও আছে যেখানে মানুষ নগদ টাকা প্রায় ব্যবহারই করে না, মোবাইল স্ক্যান করলেই লেনদেন। রাস্তার ফল বিক্রেতা, ট্যাক্সি ড্রাইভার, এমনকি চীনের ভিক্ষুকরাও ডিজিটাল পেমেন্ট নেয়। চীনের শহরগুলো রাতের বেলায় এক অন্য রূপ নেয়। আলো ঝলমলে আকাশচুম্বী ভবন, হাজার হাজার কারখানা, ব্যস্ত বন্দর, সব মিলিয়ে যেন এক বিশাল চলমান যন্ত্র। পৃথিবীর খেলনা, কাপড়, মোবাইল, ইলেকট্রনিক্স, অসংখ্য পণ্যের জন্ম হয় এই দেশের কারখানায়। প্রযুক্তির ক্ষেত্রেও তারা দ্রুত এগোচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, মুখ শনাক্তকরণ প্রযুক্তি, স্বয়ংক্রিয় কারখানা, এসব এখন বাস্তব। অনেক শহরে ক্যামেরা ও তথ্য বিশ্লেষণ এমন পর্যায়ে পৌঁছে গেছে যে কেউ ভুল লেন দিয়ে রাস্তা পার হলে ক্যামেরা আগে দেখে ফেলে, মানুষ পরে বুঝতে পারে। তাদের মহাকাশ কর্মসূচিও দ্রুত এগোচ্ছে। নিজস্ব মহাকাশ স্টেশন, চাঁদে মিশন, মঙ্গল গ্রহে যন্ত্র পাঠানো, এসব তাদের প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ। তবে সবকিছু নিখুঁত নয়। দ্রুত উন্নয়নের সঙ্গে এসেছে পরিবেশ দূষণ, বৈষম্য, জনসংখ্যাগত সমস্যা। কিন্তু তবুও অস্বীকার করা যায় না, গত কয়েক দশকে চীন যে গতিতে নিজেকে বদলেছে তা আধুনিক বিশ্বের অন্যতম বিস্ময়। আজ যখন বিশ্বের শক্তিধর দেশগুলোর কথা বলা হয়, চীনকে বাদ দিয়ে সেই আলোচনা অসম্পূর্ণ। কারণ এটি এখন শুধু একটি দেশ নয়, একটি অর্থনৈতিক শক্তিকেন্দ্র, যে অর্থনীতিকে ভয় পায় আমেরিকাও। কিন্তু একসময়ের এই দরিদ্র বলে পরিচিত একটি দেশ কিভাবে এমন অবস্থানে পৌঁছালো? এর উত্তর একক কোনো কৌশলে নয়, বরং দীর্ঘ পরিকল্পনা, কঠোর বাস্তবায়ন এবং ভবিষ্যৎকে সামনে রেখে সিদ্ধান্ত নেওয়ার ধারাবাহিকতায় লুকিয়ে আছে। আর হয়তো আরেকটা বিষয়ও আছে, চীন কখনো শুধু আজকের জন্য পরিকল্পনা করেনি, তারা পরিকল্পনা করেছে আগামী 50 বছরের জন্য। আর সে কারণেই হয়তো বিশ্ব রাজনীতির অনেক দাবার খুঁটি এখনো বুঝতেই পারেনি বোর্ডের অর্ধেক জায়গা ইতিমধ্যে দখল হয়ে গেছে।